বিয়ের মাত্র 5 বছরের মধ্যেই রচনা দেবী তার স্বামীকে হারিয়ে ফেলে। হঠাৎই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে রামপ্রতাপ বাবু মারা যায়। আর রচনা দেবী যখন তার স্বামীকে হারায় তখন তার একমাত্র ছেলে কৌশিকের বয়স ছিল মাত্র 3 বছর। স্বামী মারা যাওয়ার পর ছেলেকে নিয়ে রচনা দেবী ভীষণই অসহায় হয়ে পড়েছিল, কিন্তু তবুও রচনা দেবী তাদের গ্রামে বড়লোকেদের বাড়িতে কাজ করে, আবার কখনো বা ফ্যাক্টরিতে কাজ করে তার একমাত্র ছেলেকে মানুষ করে। কৌশিক শুধুমাত্র তার মায়ের জন্যই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। আর কৌশিক তার মাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, কারণ সে ছোটবেলা থেকে দেখে এসেছে তার মা তার জন্য কতটা পরিশ্রম করেছে। তুমি চিন্তা করো না মা, আমি চাকরি পেয়ে যাওয়ার পর তোমাকেও শহরে নিয়ে চলে যাব, তারপর আমরা দুজনে শান্তিতে দিন কাটাবো। নিজের খেয়াল রাখিস বাবা। আর হ্যাঁ, এই টিফিনে পরোটা আর আলুর দম আছে, ট্রেনে যেতে যেতে যদি খিদে পায় তাহলে খেয়ে নিবি। আর শহরে গিয়ে নিজের খেয়াল রাখবি, উল্টো পাল্টা খাবার খাবি না কিন্তু। আর তোর কাছে আমার একটাই অনুরোধ, আমাকে যেন ভুলে যাস না বাবা, কারণ তোকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মায়ের চোখে জল দেখে কৌশিকেরও চোখে জল চলে আসে। কৌশিক তার মাকে এতটাই ভালোবাসতো যে সে কখনোই তার মায়ের কষ্ট সহ্য করতে পারত না, কিন্তু শুধুমাত্র সে যাতে তার মাকে একটা ভালো জীবন দিতে পারে তাই সে শহরে চাকরির সন্ধানে চলে যায়। শহরে যাওয়ার পর কৌশিক এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু সেখানে গিয়ে কৌশিক দেখে অনেক মানুষ চাকরির জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর যা দেখে কৌশিক একটু চিন্তিত হয়ে পড়ে। এমন সময় হঠাৎ করে সেই অফিসে প্রচন্ড পরিমাণে শোরগোল শুরু হয়। প্লিজ হেল্প, প্লিজ হেল্প, কেউ আমার বাবাকে বাঁচাও, আমার বাবা লিফটে আটকে পড়েছে। এই সময় কি লিফটটা খারাপ হওয়ার ছিল? প্লিজ আমার বাবাকে কেউ বাঁচাও, আমার বাবা লিফটে আটকে গেছে। অহনার কথা শুনে কৌশিক কোনো কিছু চিন্তা না করেই অহনার বাবাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। আর কৌশিক তার বুদ্ধি কাজে লাগিয়ে অহনার বাবা মদনলাল বাবুকে রক্ষা করে। এর ফলে অহনা এবং মদনলাল বাবু দুজনেই খুবই খুশি হয়। আসলে ওই মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক ছিল মদনলাল বাবু, আর অহনা ছিল তার বাবার কোম্পানির সিইও। তাই কোনো রকমের ইন্টারভিউ ছাড়াই অহনা এবং তার বাবা খুশি হয়ে কৌশিককে তাদের কোম্পানির ম্যানেজার করে দেয়, যার ফলে কৌশিক খুবই খুশি হয়। আর কৌশিক খুবই মন দিয়ে সেই কোম্পানির হয়ে কাজকর্ম শুরু করে। আর মাত্র 1 মাসের মধ্যেই কৌশিকের পরিশ্রমের জন্য অহনার কোম্পানি খুবই ভালো উন্নতি লাভ করে। থ্যাংক ইউ সো মাচ কৌশিক, তোমার জন্য আজকে আমাদের কোম্পানি এতটা গ্রো করেছে। তোমাদের মতো ট্যালেন্টেড মানুষজন যে কোম্পানিতে থাকবে সেই কোম্পানি উন্নতি করবে। আমি তোমার প্রতি খুবই মুগ্ধ হয়েছি। আমার মেয়ে তোমাকে খুবই পছন্দ করে, তাই আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। তোমার কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? হ্যাঁ স্যার, অবশ্যই আপত্তি আছে। কেননা আপনারা হয়তো জানেন না, আমি একজন গ্রামের সাধারণ গরিব পরিবারের ছেলে, আর গ্রামে আমার গরিব মা আছে। আর আমার মামাকে খুবই কষ্ট করে পরিশ্রম করে মানুষ করেছে, তাই আমি মাকে ছাড়া কখনোই থাকতে পারবো না। আর আপনার ধনী মেয়েকে আমি বিয়ে করলে আপনার মেয়ে আমাদের গরিব পরিবারে কিছুতেই মানিয়ে নিয়ে থাকতে পারবে না। এরকম কোনো ব্যাপার নয় কৌশিক, আমি সবকিছু অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর আমিও তোমার মাকে হ্যাপি রাখার চেষ্টা করব, কারণ আমার নিজের মা নেই, তাই বিয়ের পর আমি তোমার মাকে নিজের মা বলে মনে করব। অহনার কথা শুনে কৌশিক খুবই খুশি হয়। তাই কৌশিক অহনাকে বিয়ে করে গ্রামের বাড়িতে নিয়ে যায়। আর অহনাকে দেখে রচনা দেবী খুব ভালো মতোই বুঝতে পারি তার ছেলে শহরের ধনী মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। খোকা, এটা তুই কি করলি? তুই শহরের ধনী মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি। এই মেয়ে আমাদের গরিব বাড়িতে কি করে থাকবে? আমাদের এই ভাঙাচোরা বাড়িতে তোর ধনী বউকে আমি কিভাবে জায়গা দেব? আপনি এত চিন্তা করছেন কেন মা? আর কে বলেছে আমি আপনার এই গরিব বাড়িতে থাকবো? মানে হলো আমরা কেউই আর এই বাড়িতে থাকবো না। আমার বাবা আমাদের জন্য শহরে 4 BHK ফ্ল্যাট কিনেছে, তাই আমি, আপনার ছেলে আর আপনি, আমরা সবাই আজকে থেকে ওই ফ্ল্যাটেই থাকবো। আমরা আপনাকে নিতে এসেছি, আপনি তৈরি হয়ে নিন। অহনার কথা শুনে কৌশিক খুশি হলেও রচনা দেবী খুশি হতে পারে না। না বৌমা, আমি তোমাদের সঙ্গে শহরের ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবো না। তোমরা দুজনে বিয়ে করেছো, আমি খুব খুশি হয়েছি। আর আমি চাই তোমরা সারাটা জীবন একে অপরের সঙ্গে হাসি খুশি থাকো। কিন্তু আমি আমার এই গ্রাম ছেড়ে, আমার এই গরিব বাড়ি ছেড়ে বড় লোকেদের ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবো না। আমি এখানেই থাকতে চাই। খোকা, তুই বৌমাকে নিয়ে গিয়ে শহরে থাক, আমার কোনো অসুবিধা নেই। তবে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসবি, তাহলেই হবে। মা, তুমি নিশ্চয়ই আমার উপর অভিমান করে এই কথাগুলো বলছো, তাই তো? তুমি কিন্তু ব্যাপারটাকে খারাপভাবে দেখছো। অহনা ভীষণ ভালো মেয়ে, আর অহনা আমাকে কথা দিয়েছে ও তোমাকে সারা জীবন সুখে রাখবে। আর আমরা যাতে তোমাকে ভালোভাবে রাখতে পারি সেই চেষ্টাই তো করছি। তুমি এরকম গ্রামে কষ্ট করে থাকবে আর আমি শহরে সুখে থাকবো, এটা হতে পারে না। তুমি তো জানো মা, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। তাই তুমি তাড়াতাড়ি ব্যাগগুলো গুছিয়ে নাও।
রচনা দেবী শুধুমাত্র তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। আর সেদিনই অহনা তার বাবার কিনে দেওয়া বড় ফ্ল্যাটে কৌশিক এবং তার মাকে নিয়ে চলে যায়। আর সেই ফ্ল্যাট দেখতে খুবই সুন্দর ছিল। সেখানে অনেক দামি দামি বড় বড় আসবাবপত্র ছিল, আর যা দেখে কৌশিক খুবই খুশি হয়। মা দেখুন, এই রুমটাতে আপনি থাকবেন। আশা করছি এই রুমে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না। এই রুমে যা যা আছে আপনার পছন্দ কিনা আপনি একবার দেখে নিন। যদি আপনার কিছু অপছন্দ হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি চেঞ্জ করে দেব। বলছি বৌমা, এই নরম তুলতুলে খাটে আমি কিভাবে ঘুমাবো? দেখো, এই খাটে বসলেই আমি কেমন গদির মধ্যে একেবারে ঢুকে যাচ্ছি। আমার তো এরকম নরম তুলতুলে বিছানায় ঘুমিয়ে অভ্যাস নেই। তাই তুমি যদি আমার জন্য কোনো সাধারণ খাটের ব্যবস্থা করতে পারতে তাহলে খুব ভালো হতো। আমাদের বাড়িতে যেরকম খাট ছিল ওরকমই আর কি। এসব আপনি কি বলছেন মা? আপনি আগে ওই গরিব বাড়িতে কিভাবে থাকতেন সেগুলো দয়া করে ভুলে যান। এখন আপনি আপনার বড়লোক বৌমার বাড়িতে আছেন। এত বড় সুন্দর ফ্ল্যাটে আপনি ওরকম গরিবদের খাটে থাকবেন? আমার বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কি ভাববে বলুন তো? আপনি 2-1 দিন এই খাটে ঘুমান, দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে। অহনার কথা শুনে রচনা দেবীর খুবই খারাপ লাগে, তাই সে কোনো কথা বলে না। কিন্তু রচনা অনেক চেষ্টা করেও বড় লোকেদের নরম তুলতুলে বিছানাতে কিছুতেই ঘুমাতে পারে না। তাই সে বাধ্য হয়ে সেদিন মেঝেতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন রচনা দেবী তার ছেলে এবং বৌমার জন্য সকালে জলখাবার তৈরি করবে বলে রান্নাঘরে যায়। আর রচনা দেবী তার ছেলের পছন্দ মতো পরোটা এবং আলুর দম বানায়। বৌমা, খোকাকে ডেকে নিয়ে এসো, আমার রান্না হয়ে গেছে। তোমরা দুজনে এখন অফিসে যাবে তো? আমি তোমাদের জন্য পরোটা আর আলুর দম করেছি। তোমরা পেট ভরে খেয়ে তারপরেই কিন্তু অফিসে যাবে। কি, আপনি আমাদের জন্য রান্না করেছেন? কিন্তু কেন? আপনাকে কি আমি বলেছিলাম আমাদের জন্য রান্না করতে? আমি তো রান্না করার জন্য 2জন কাজের মেয়েকে রেখেছি, ওরাই আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবে। বাড়িতে কাজের মেয়ে থাকতেও আপনি রান্নাঘরে গেলেন কেন? যদি কেউ জানে আমার শাশুড়ি মা বাড়িতে কাজের মেয়েদের হয়ে কাজ করছে তাহলে জানেন আমি কতটা অসম্মানিত হব। হ্যাঁ বৌমা, আমি জানি তোমার বাড়িতে কাজের মেয়ে আছে, কিন্তু আমার হাতের এই পরোটা আর আলুর দম আমার ছেলে খেতে খুব পছন্দ করে। তাই আমি ভাবলাম আমি রান্না করলে আমার ছেলে হয়তো বেশ খুশি হবে। আর তাছাড়া সেই তো আমি বাড়িতে শুধু শুধু বসেই ছিলাম, একা একা বসে থাকতে ভালো লাগছিল না বলে আমি রান্না করলাম। না না, আপনি আর ভুলেও রান্নাঘরে যাবেন না, কারণ আপনি জানেন না শহরের বড় লোকেরা কি ধরনের খাবার খায়। আর আমি বিশেষ করে এই তেলযুক্ত পরোটা একদমই খাবো না। আপনি এমন পরোটা বানিয়েছেন, পরোটাতে হাত দিলেই হাতে তেল লেগে যাচ্ছে। এই অয়েলি খাবার আমি খাবো না, আর কৌশিককেও খেতে দেবো না, কারণ আমি স্বাস্থ্যের কথা ভেবেই খাওয়া দাওয়া করতে পছন্দ করি। আর আমি আমার কাজের মেয়েদেরকে বলে রেখেছি আমাদের জন্য কি ধরনের খাবার রান্না করবে। কিন্তু বৌমা, আজকে যখন আমি রান্না করেই ফেলেছি তাহলে তুমি খোকাকে খেতে দাও। তুমি খাবে না ঠিক আছে, আর আজকের পর থেকে আমি না হয় আর রান্নাঘরে যাব না, কিন্তু আজকে এই খাবারগুলো না খেলে তো নষ্ট হবে। এই শান্তি, এই খাবারগুলো নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দে তো, আর আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আয়। আর মা, আপনি এখন গরিব বাড়িতে নেই, আপনি আপনার বড়লোক বৌমার বাড়িতে আছেন। আপনার বৌমার টাকা পয়সার কোনো অভাব নেই। এই সামান্য কয়েকটা পরোটা আর আলুর দম নষ্ট হলে কিছু যায় আসবে না। এরকম খাবার আমাদের বাড়িতে নষ্ট হয়েই থাকে। অহনার মুখে এমন কথা শুনে রচনা দেবীর ভীষণই খারাপ লাগে, আর সে মনে মনে খুবই কষ্ট পায়। কিন্তু তার কষ্টের কথা সে প্রকাশ করতে পারে না। কিছুক্ষণ পরে বাড়ির কাজের মেয়ে তাদের জন্য স্যান্ডউইচ, জুস এবং বিভিন্ন রকমের ফল কেটে নিয়ে আসে। কিন্তু সেই খাবারগুলো খেতে রচনা দেবীর একদমই ভালো লাগে না। এরকম ভাবেই কয়েকদিন কাটে। আর একদিন অহনা তার শাশুড়ি মায়ের জন্য বড় শপিং মল থেকে অনেকগুলো শাড়ি কিনে নিয়ে আসে। মা, এই দেখুন আমি আপনার জন্য কত দামি দামি শাড়ি কিনে এনেছি। শহরের সবচেয়ে বড় শপিং মল থেকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য শপিং করেছি। দেখুন তো এই শাড়িগুলো আপনার পছন্দ হয়েছে কিনা। শাড়িগুলো খুবই সুন্দর বৌমা, কিন্তু আমি তো এই শাড়িগুলো পরতে পারবো না। শাড়িগুলো ভীষণই চকচকে, আর এত ভারী শাড়ি আমি পরে থাকতে পারবো না। তোমার শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকে আমি রং বেরঙের শাড়ি পরা বন্ধ করে দিয়েছি। আর তাছাড়া আমি একটু হালকা রঙের সাধারণ হালকা পাতলা শাড়ি পরতেই পছন্দ করি। সুতির শাড়ি পরেই আমার আরাম লাগে।
শুনুন মা, আগে আপনি যখন আপনার গ্রামে থাকতেন তখন আপনি যা ইচ্ছে পড়েছেন, কিন্তু এখন আপনি চাইলেও এরকম গরিবদের মতো সাদামাটা সস্তা শাড়ি পরতে পারবেন না, কারণ আমার বাড়িতে কালকে আমার কয়েকজন ক্লায়েন্ট আসবে। আসলে বাড়িতেই আমি মিটিং এর ব্যবস্থা করেছি, আর বাইরের লোকজন যদি এসে দেখে আমার শাশুড়ি মা এরকম ভিখারিদের মতো শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কিন্তু আমার প্রেস্টিজ ডাউন হবে, আর আমি এটা একেবারেই চাই না। ঠিক আছে বৌমা, আমাকে যদি বাইরের লোকজন দেখলে তোমার অপমান হয়, তাহলে তুমি আমাকে আগে থেকে বলে দেবে। বাইরের লোকজন যখন আসবে তখন আমি তাদের সামনে যাব না, তবে আমি এই ধরনের ভারী রং বেরঙের শাড়ি পরতে পারবো না। আপনার এত অ্যাটিটিউড আসে কোথা থেকে? আমি চেষ্টা করছি আপনাকে যদি গরিব থেকে বড়লোক করা যায়, কিন্তু আপনি তো দেখছি বড়লোক হতেই চান না। আপনি এত ধনী বৌমা পেয়েছেন, তবুও এখনো গরিব হয়ে থাকতে চাইছেন কেন? এমন সময় সেখানে কৌশিক চলে আসে, আর কৌশিককে দেখেই অহনা একটু ঘাবড়ে যায়। তাই অহনা কৌশিকের সামনে মিথ্যা নাটক করতে শুরু করে। দেখো না কৌশিক, আমি মায়ের জন্য কত সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে এলাম। ভাবলাম আমি এত ভালোবেসে শাড়িগুলো নিয়ে এলাম, মা হয়তো খুবই খুশি হবেন, কিন্তু মা বলছেন এই শাড়িগুলো মায়ের নাকি পছন্দ হয়নি। মা বিধবা হয়ে গেছে বলে কি এখন এই রং বেরঙের শাড়ি পরতে পারবে না বলো তো? এখন মায়ের বয়সই বা কত হয়েছে? মা যদি এই শাড়িগুলো পরে একটু সুন্দর করে সাজগোজ করে, তাহলে মাকে দেখতে কত সুন্দর লাগবে বলো তো? চুপ করো অহনা, তুমি আমার মাকে কিভাবে অপমান করে সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি। আমি তোমার সব কথা শুনতে পেয়েছি, বুঝলে? তুমি ধনী বলে আমার গরিব মাকে এইভাবে অপমান করতে পারো না। আর তাছাড়া তুমি এত সাহস পেলে কোথা থেকে যে তুমি আমার মাকে অপমান করছো? আমার মা খুব সাধারণভাবে জীবন কাটাতে পছন্দ করে, তাই তুমি দয়া করে আমার মাকে সাধারণভাবেই থাকতে দাও। আর বিয়ের আগে তুমি তো বলেছিলে তুমি সবকিছু অ্যাডজাস্ট করবে, কি হলো তোমার সেই অ্যাডজাস্টমেন্ট? কৌশিক, তুই বৌমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? বৌমার কোনো কথাতেই আমি খারাপ ভাবিনি, আর তাছাড়া বৌমা তো খারাপ কোনো কথা বলেনি। তবে আমার মনে হয় আমার এই বাড়িতে থাকা ঠিক হবে না। আমি গরিব, আমি গরিবের মতোই থাকতে চাই। আমি তোমাদের বড়লোকেদের মতো জীবন কাটাতে পারবো না। আমার এই বাড়িতে থাকতে গেলে একেবারে দম বন্ধ হয়ে আসে, তাই আমি আমার গ্রামের বাড়িতেই, আমার গরিব বাড়িতেই ফিরে যেতে চাই। এই বলে রচনা দেবী ব্যাগপত্র গোছাতে শুরু করে, আর যা দেখে কৌশিকের ভীষণই খারাপ লাগে। কৌশিক তার মাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রচনা দেবী কোনো কথা শুনতে প্রস্তুত হয় না। মা, তুমি দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না। তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার জন্য অহনাকে ছেড়ে দিতেও প্রস্তুত আছি। কিন্তু বাবা, আজকে যে করেই হোক আমাকে নিজের বাড়িতে যেতেই হবে। আমি আর তোদের সঙ্গে থাকতে পারবো না রে বাবা। আমার এখান থেকে চলে যাবার সময় হয়ে এসেছে। আর বৌমা খুব ভালো মেয়ে, আমি জানি বৌমা তোকে সারা জীবন খুবই সুখে রাখবে। এই বলে রচনা দেবী চোখে জল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো রচনা দেবী গ্রামের বাড়িতে প্রবেশ করতে না করতেই হঠাৎ করেই তার হার্ট অ্যাটাক হয়, আর সে তখনই মৃত্যুবরণ করে। খবর পেয়ে কৌশিক এবং অহনা দুজনেই গ্রামে ছুটে আসে। কৌশিক বুঝতে পারে তার মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্যই, অর্থাৎ শান্তিতে মৃত্যুবরণ করার জন্যই গ্রামের বাড়িতে ফিরে এসেছিল। কৌশিক এবং অহনার চোখে জল নিয়ে রচনা দেবীর অন্তিম সৎকার করে। আর শাশুড়ি মা মারা যাওয়ার ফলে অহনা মনে মনে নিজেকে দোষী বলে মনে করে, কিন্তু এখন আর কিছু করার থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু এখনো কৌশিক মাঝে মধ্যেই তার মায়ের কথা মনে করে চোখে জল ফেলে। বাড়িতে বসে দিন দিন মোটা হাতি হয়ে যাচ্ছ বড় বৌমা। নিজের ওজনের কোনো খেয়াল আছে? এমন মোটা হয়েছো যে আমাকে এখনো নাতি নাতনির সুখ দিতে পারছো না, তার উপর সারা দিন বাড়িতে বসে থাকো। আর আমার ছেলের টাকায় এবেলা ওবেলা চিবিয়ে চিবিয়ে খাবার গেল। আপনি এরকম করে কেন কথা বলছেন? আমি জানি আমি মোটা, তাই বলে আমাকে প্রত্যেকদিন কথা শোনানোর কিছু নেই। আর আমি সারাদিন সংসারে কাজ করি বলে বাইরে কোনো কাজ করতে পারি না। কিন্তু আপনি যদি বলেন যে আপনার ছেলের টাকা ধ্বংস না করতে, তাহলে আমি আর আপনার ছেলের টাকাই খাবো না। আমার ছেলের টাকায় না খেলে তুমি কার টাকায় খাবে শুনি? তোমার বাবা মা নাকি তোমাকে বিয়ের আগে অনেক লেখাপড়া শিখিয়েছে, তাই কালকে থেকে তুমিও বাইরে যাও। তোমার পড়ালেখা ভাঙিয়ে সংসারে রোজগার করে নিয়ে এসো, যাও। কারণ তোমার এই মোটা মুখ আমি বাড়িতে নিজের চোখের সামনে আর সহ্য করতে পারছি না। শাশুড়ি মায়ের এমন অপমান শুনে প্রিয়া কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। প্রিয়া বরাবরই একটু নাদুস নুদুস প্রকৃতির ছিল, কিন্তু বিয়ের পর সে আরো যেন ভীষণ পরিমাণে মোটা হয়ে যায়। এরকম মোটা হওয়ার কারণে তার সন্তান হতেও সমস্যা হয়, আর সেই জন্য তার শাশুড়ি মা সবসময় তাকে খারাপ খারাপ কথা শোনায়। কিন্তু এবার প্রিয়া তার সহ্য ক্ষমতা হারিয়েছে, তাই সে আর সারাদিন বাড়িতে থেকে অপমান সহ্য করতে পারে না। তাই সে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে।
অর্থাৎ তার জীবনে বরাবরই স্কুলে শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল, আর সেই কারণেই প্রিয়া মডার্ন হাই স্কুলে গিয়ে ইন্টারভিউ দেয়। সবই তো বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আপনাকে আমরা টিচার হিসেবে রাখতে পারবো না, কারণ আপনি অনেকটাই মোটা, আর আমাদের এরকম প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল এরকম একটা মোটা টিচার কখনোই মানায় না। সমস্ত ছাত্রছাত্রীদের মনে একটা খারাপ প্রভাব পড়বে, একটু গ্ল্যামারের বিষয়টাও মাথায় রাখতে হবে, এই আর কি। এ আবার কেমন কথা স্যার? আমি বাচ্চাদেরকে পড়াবো, সেখানে গ্ল্যামার কোথা থেকে আসছে? কারণ আমার শিক্ষকতাই হলো আমার পরিচয়, সুতরাং আমি মোটা হই বা রোগা হই তার সঙ্গে তো পড়ানোর কোনো সম্পর্ক নেই। না না, আমি সে কথা বলছি না, মানে আপনার মতো এত মোটা খারাপ দেখতে শিক্ষিকা যদি ক্লাসের টিচার হয় তাহলে বাচ্চাদের ক্লাস করতে মন বসবে না। এসব অহেতুক কথাবার্তা শুনি প্রিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু তার স্কুলে শিক্ষকতার কাজটা ভীষণ পরিমাণে দরকার ছিল, তাই সে প্রিন্সিপাল স্যারের কাছে অনুনয় বিনয় করতে শুরু করে। স্যার প্লিজ, এই কাজটা আমার ভীষণ দরকার। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি বাচ্চাদের এত ভালো পড়াবো যাতে আমার মোটা শরীর ওদের পড়াশোনার পথে কোনো বাধা হয়ে না দাঁড়াতে পারে। এই আপনি কি করছেন? না না, আপনাকে আমার পায়ে পড়তে হবে না। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি আপনাকে ক্লাস টিচার হিসেবে রাখতে পারি, তবে আমি আপনাকে অন্যান্য শিক্ষকদের তুলনায় কম মাইনে দেবো, তাতে আপনি রাজি তো? প্রিন্সিপাল স্যারের এমন কথা শুনে প্রিয়া আর কোন রকমের কিন্তু করে না, সে কম মাহিনাতেই শিক্ষকতা করতে রাজি হয়ে যায়। এই মোটকি মহিলার ট্যালেন্ট আছে, সুতরাং কম মাইনে দিয়ে ক্লাস 7 এর জীবন বিজ্ঞান বিষয়ে টিচার বানিয়ে দেবো, ফলে আমি আরো বেশি বেশি টাকা ইনকাম করতে পারবো, আর একে একটা টাকাও বেশি দিতে হবে না। প্রিন্সিপালের এমন অভিসন্ধি বোঝা সত্ত্বেও প্রিয়ার কিছু করার থাকে না। পরের দিন সকালবেলা মোটা প্রিয়া সংসারের সমস্ত কাজ করে দৌড়ে দৌড়ে কোনো মতে স্কুলে গিয়ে পৌঁছায়। ইতিমধ্যে ক্লাসের ফার্স্ট বেল পড়ে যায়। ইস, প্রথম দিনে আমি লেট হয়ে গেলাম। এরকম দৌড়ে দৌড়ে স্কুলে আসতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি। হাই কপাল, মনে হচ্ছে এক্ষুনি আমার শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে। এভাবে কর্মক্লান্ত অবস্থায় প্রিয়া তার ক্লাস খুঁজতে শুরু করে দেয়, কিন্তু মডার্ন হাই স্কুল অনেক বড় হওয়ায় আর সেই স্কুলের মধ্যে অনেকগুলো ক্লাস থাকায় সে কিছুতেই নিজের ক্লাসরুম খুঁজে পায় না। ঠিক এমন সময় স্কুলের কেয়ারটেকার রত্না স্কুলের বারান্দা দিয়ে হেঁটে যায়, আর তখনই তার চোখ পড়ে প্রিয়ার উপর। বাবা, এই টুনটুনি মাসিটা কে? মনে পড়েছে, প্রিন্সিপাল দাদাবাবু বলেছিল আমার কাজের সহায়তার জন্য একটা নতুন মাসি রাখবে। আমার মনে হয় এই মোটাটা স্কুলের মাসি হিসেবেই জয়েন করেছে, কিন্তু এরকম করে ঘুরে বেড়াচ্ছে কেন? যাই, ভালো করে গিয়ে ধমক দিয়ে আসি। এই বলে রত্না রাগী মুখে প্রিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। এই মুটকি টুনটুনি মাসি, তুমি এখানে কি করছো? প্রথম দিন কাজে এসে ফাঁকি দেওয়ার চেষ্টা করছো? যাও গিয়ে স্কুলের বাথরুম পরিষ্কার করো, কারণ এরপরে যখন বাচ্চারা বাথরুমে যেতে চাইবে তখন কিন্তু বাথরুম আরো নোংরা হয়ে যাবে। এইসব কি ফালতু কথা বলছো তুমি? আর আমি মুটকি টুনটুনি মাসি নই, আমি ক্লাস 7 এর ক্লাস টিচার, নতুন শিক্ষিকা হয়ে স্কুলে জয়েন করেছি, কিন্তু প্রথম দিনে আমি নিজের ক্লাসরুম খুঁজে পাচ্ছি না বলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। প্রিয়ার কথা শুনে রত্না ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ এখন যদি প্রিয়া ম্যাডাম প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে রত্নার নামে অভিযোগ করে তাহলে রত্নার কাজটাই চলে যাবে। ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি বুঝতে পারিনি। আর ক্লাস 7 এর ক্লাস ঘরটা 2 তলায়, আপনি 2 তলাতে চলে যান, একেবারে সিঁড়ির মুখে আপনার ক্লাসরুমটা দেখতে পাবেন। আচ্ছা ধন্যবাদ, এবার যাও তুমি। এই বলে প্রিয়া তাড়াহুড়ো করে লিফট খুঁজে না পেলে সিঁড়ি দিয়েই 2 তলায় উঠে পড়ে, কিন্তু 2 তলাতে উঠে যাওয়ার পরও সে সপ্তম শ্রেণীর ক্লাসরুম খুঁজে পায় না। তাই সে বুঝতে পারে রত্না আবার তার সঙ্গে মজা করেছে। লিফট খারাপ থাকায় প্রিয়া কোনো মতে ক্লাসরুম খুঁজতে খুঁজতে 5 তলায় উঠে পড়ে এবং সে সেখানে সপ্তম শ্রেণী দেখতে পায়। এই দেখে প্রিয়া হাঁপ ছেড়ে বাঁচে। সে তাড়াতাড়ি করে নিজের ক্লাসরুমে ঢুকে পড়ে। গুড মর্নিং স্টুডেন্টস, আমার নাম প্রিয়া, আর আজকে থেকে আমি তোমাদের লাইফ সায়েন্স ক্লাসের টিচার। আমি আজকেই তোমাদের শিক্ষিকা হিসেবে এই মডার্ন হাই স্কুলে জয়েন করেছি। প্রিয়া এসব কথা বলতে না বলতেই সকল ছাত্রছাত্রীরা তার উপর ভীষণ পরিমাণে হেসে ওঠে। প্রিয়া বুঝতে পারে যে তার ছাত্রছাত্রীরা তার মোটা ফিগার দেখে হাসাহাসি করছে। এর ফলে প্রিয়ার ভীষণ পরিমাণে খারাপ লাগে। ঠিকই আছে ম্যাডাম, আপনাকে সত্যি লাইফ সায়েন্স ক্লাসের টিচার হিসেবে দারুণ মানাবে, কেননা আপনি যেভাবে হাতির মতো দৌড়ে দৌড়ে ক্লাসে ঢুকে এলেন একেবারে পারফেক্ট। বিকাশ, তুই আমাদের নতুন ম্যাডামকে কেন এভাবে হাতি বলছিস? উনি শুধু হাতি নন, উনি হলেন মোটা হাতি। আচ্ছা ম্যাডাম, আমাদের স্কুলের লিফট তো খারাপ হয়ে গেছে, তাই আমাদের ক্লাসরুম খুঁজতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? আরে বুঝতে পারছিস না, এই মোটা হাতি ম্যাডামের সমস্যা হয়েছে বলেই তো ক্লাসে আসতে একটু দেরি হলো। আমাদের মনে হয় এই মোটা হাতিটা সিঁড়ি থেকে উঠতে উঠতে এরকম হাঁপিয়ে গেছে। আর ম্যাডাম, সিঁড়িতে উঠতে গিয়ে আপনার 10 কেজি ওজন কমে যায়নি তো?
আরে মুটকির ওজন কমবে না, কিন্তু আমার চিন্তা হচ্ছে আমাদের স্কুলের সিঁড়ির জন্য। এই মোটা ম্যাডাম যখন দৌড়ে দৌড়ে সিঁড়ি থেকে উপরে উঠেছিল তখন সিঁড়িগুলো আবার ভেঙে যায়নি তো? চুপ করো তোমরা, অনেক কথা বলেছো, আর একটা কথাও আমি শুনতে চাই না। আজকে আমি তোমাদের অ্যাডাপ্টেশন ইন অ্যানিমালস পড়াবো, তাই পড়াশোনার উপর মনোযোগ দাও। প্রিয়া ম্যাডামের বকা শোনার পরও ছাত্রছাত্রীরা কিছুতেই হাসি থামাতে চায় না। তারা কাগজের বল পাকিয়ে পাকিয়ে প্রিয়া ম্যাডামের দিকে ছুটতে থাকে। প্রিয়া ম্যাডাম একেবারে অতিষ্ঠ হয়ে চেয়ারের উপর বসে পড়ে। বাড়িতে শাশুড়ি মায়ের মুখ শোনা থেকে বাঁচার জন্য এই স্কুলে জয়েন করলাম, আর এখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাছে আমি মোটা বলে আমাকে কথা শুনতে হচ্ছে আর অপমানিত হতে হচ্ছে। আমার আর এসব ভালো লাগে না। আমার মনে হয় মোটা মহিলাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। ঠিক এমন সময় বিকাশ এবং রিমঝিম তার কাছে এসে বলে, আমাদের কথাই খারাপ লেগেছে ম্যাডাম? আমি আর রিমঝিম আপনার সাথে একটু মজা করছিলাম তো। এই নিন ম্যাডাম, আপনার জন্য একটা গিফট আছে, যাতে আপনার মন ভালো হয়ে যায়। বিকাশ এবং রিমঝিমের কথা শুনে প্রিয়া ম্যাডামের মনটা একটু ভালো হয়। আর সেই মুহূর্তে প্রিয়া ম্যাডাম বিকাশের হাত থেকে একটি কাগজের টুকরো নিয়ে নেয়। এর মধ্যে কি আছে? তোমরা দুজনে মিলে আমার জন্য কিছু ড্রয়িং করেছো? একবার কাগজটা খুলে দেখুন ম্যাডাম, তাহলে আপনি বুঝতে পারবেন এতে কি আছে। আমরা আপনার জন্য রং পেন্সিল দিয়ে সরি লিখে নিয়ে এসেছি। সত্যি আমাদের আপনাকে মোটা বলে খেপানো একদম উচিত হয়নি। বিকাশ এবং রিমঝিমের এরকম ভালো ভালো কথাবার্তা একেবারে প্রিয়ার মন পর্যন্ত গিয়ে পৌঁছায়। সুতরাং সে গদগদ হয়ে কাগজটা খুলে দেখে। সেই কাগজের মধ্যে একটা মোটা হাতি আঁকা ছিল, আর তার নিচে লেখা ছিল মোটকা টুনটুনি প্রিয়া ম্যাডাম। এরকম হাতি আঁকা এবং লেখা দেখে প্রিয়া ম্যাডামের চোখে জল চলে আসে। কিন্তু প্রিয়াকে কাঁদতে দেখে ছাত্রছাত্রীরা ভীষণ পরিমাণে মজা পায়। মুটকি হাতি কেঁদেছে, মুটকি হাতি কেঁদেছে। কাল থেকে যেন আমাদের ক্লাস 7-এ আপনাকে আর না দেখি, কারণ আমরা এরকম মোটা ম্যাডামের কাছে কিছুতেই জীবন বিজ্ঞান পড়বো না। এই সবাই চল, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। এই বলে সকল ছাত্রছাত্রীরা ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে যায়। সেদিন আর প্রিয়া বাচ্চাদেরকে কোনো বিষয়ই পড়াতে পারে না, কিন্তু সে পরিস্থিতির কাছে হার মানে না। পরের দিন সে আবার মডার্ন হাই স্কুলে চলে যায়। দ্বিতীয় দিনে সে নির্দিষ্ট সময়ের আগে স্কুলে এসে পৌঁছায়। তাই সে সবার প্রথমে স্টাফ রুমের দিকে যায়। সেখানে খুবই সুন্দরী সুন্দরী রোগা শিক্ষিকারা বসে থাকে। প্রিয়া ম্যাডামকে দেখে তারাও হাসাহাসি করতে শুরু করে। ওই দেখো, এই মুটকিটা মনে হয় ক্লাস 7-এর ক্লাস টিচার হিসেবে জয়েন করেছে। ইশকে বিচ্ছিরি মোটা, আমাদের এত ভালো গ্ল্যামারের স্কুলে এরকম মোটা টিচার একদম মানায় না। এরকম ঋণাত্মক কথাবার্তা প্রিয়ার কানে গিয়ে পৌঁছায়, কিন্তু তবুও সে কোনো প্রতিবাদ না করে দাঁড়িয়ে থাকে। আর প্রিয়া যখন চেয়ারের উপর বসতে যাবে তখন রবি ম্যাডাম ইচ্ছা করে চেয়ারটা সরিয়ে দেয়। এর ফলে মুটকি প্রিয়া ধপ করে মাটিতে পড়ে যায়। ওরে বাবা গো, আমার কোমরটা ভেঙে গেল। উফ বাবা, তুমি তো দেখছি নিজের ওজনের ভারে নিজেই পড়ে যাচ্ছ। কি অবস্থা? আচ্ছা, তোমার ওজন কত হবে? আমার আন্দাজ মোটামুটি 500 কেজি তো হবে। আমার ওজন 500 কেজি হোক কিংবা 1000 কেজি, তাতে আপনাদের কি? আমার মোটা ওজন নিয়ে আমি যথেষ্ট কমফোর্টেবল, আর আমি ভালো করেই জানি যে আপনি ইচ্ছা করেই আমার বসার চেয়ারটাকে সরিয়ে দিয়েছেন। মনে রাখবেন, আপনিও এই স্কুলের টিচার আর আমিও এই স্কুলের টিচার। আপনাকে দেখে মনে হচ্ছে যেন বাঁশের কাঠির গায়ে একটা শাড়ি জড়ানো। সুতরাং আপনি আগে নিজের শরীরের দিকে খেয়াল করুন, তারপর আমার ওজন নিয়ে চর্চা করতে বসবেন। প্রিয়ার এমন দীপ্ত কণ্ঠে প্রতিবাদ শুনে রুবি ম্যাডাম একেবারে চুপ করে যায়। প্রিয়া তখনই স্টাফ রুম থেকে বেরিয়ে ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেদিন ক্লাসে আর কোনো ছেলে মেয়ে থাকে না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রিয়ার ক্লাসে কখনোই কোনো ছাত্রছাত্রী এসে বসতে চায় না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন বিকাশ, এই মুটকি প্রিয়া ম্যাডামটা খুব টেরা। দেখছে ক্লাসে কোনো ছাত্রছাত্রী হচ্ছে না, তবুও প্রত্যেকদিন ক্লাসে আসছে। তোকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে যাতে এই ম্যাডাম আর জীবনে আমাদের ক্লাসে আসতে না পারে। তুই এত চিন্তা করিস না, আমার মাথায় একটা দারুণ প্ল্যান আছে। আজকে ওই মুটকি প্রিয়া ম্যাডাম ক্লাস করতে আসুক, আমি ওকে মজা দেখাচ্ছি। এই বলে বিকাশ 5 তলা সিঁড়িতে লুকিয়ে থাকে, আর তাকে দেখে রিমঝিম সিঁড়ির পেছনে লুকিয়ে পড়ে। মুটকি প্রিয়া ম্যাডাম যখন হাঁপাতে হাঁপাতে ক্লাস করানোর জন্য 5 তলাতে ওঠে, তখন ইচ্ছা করে বিকাশ ভয় দেখাতে ধাপ্পা বলে প্রিয়া ম্যাডামকে ভয় দেখিয়ে দেয়। ধাপ্পা, মুটকি ভূত ধাপ্পা। রিমঝিম বিকাশকে অনুসরণ করে, ফলে প্রিয়া ম্যাডাম ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়।
সে নিজের ওজন সামলাতে না পেরে সিঁড়ি থেকে হুড়মুড় করে নিচের দিকে পড়ে যায়, আর সেই মুহূর্তে প্রিয়া ম্যাডাম মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু এই দৃশ্য দেখে বিকাশ এবং রিমঝিম দুজনেই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, তাই তারা দৌড়ে সেখান থেকে পালায়। এই ঘটনা জানাজানি হয়ে গেলে সবাই মিলে প্রিয়া ম্যাডামকে ধরে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে, আর সেই সাথে তার পরিবারের সকলকে জানিয়ে দেয়। আমি ওনার কপালের অপারেশন করে সেলাই করে দিয়েছি, আর মাথায় ব্যান্ডেজ বেঁধেও দিয়েছি, আর সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ফলে প্রিয়ার পা মুচকে গেছে, তাই ওনাকে এখন 2 মাস বেড রেস্টে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যে প্রিয়ার জ্ঞান ফিরে আসে, কিন্তু বিকাশ এবং রিমঝিম মনে মনে ভাবে যে প্রিয়া ম্যাডাম প্রিন্সিপাল স্যারের কাছে তাদের নামে অভিযোগ করবে, আর তাদের দুজনকে হয়তো স্কুল থেকে পুরোপুরিভাবে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু তাদের প্রিয়া ম্যাডাম একেবারেই সেটা করে না। তোমরা ভয় পেও না বিকাশ আর রিমঝিম, আমি তোমাদের নামে অভিযোগ করব না, কিন্তু তোমরা আমার জীবনের অনেক বড় ক্ষতি করেছো। তোমরা এখন অনেক ছোট, তোমাদের নিজেকে যে করেই হোক শুধরে নিতে হবে, কারণ কখনো কোনো মানুষকে তাদের চেহারার উপর ভিত্তি করে অপমান করা উচিত নয়। যদি পরবর্তীকালে তোমরা এরকম করো তাহলে তোমাদেরই ক্ষতি হবে, কারণ আমি ভালো বলে তোমাদেরকে কোনো শাস্তি দিচ্ছি না, কিন্তু সব শিক্ষিকারা আমার মতো ভালো নয়। আমায় ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমরা আর কখনো এরকম ভুল করব না। এরপর থেকে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীরা আপনার ক্লাস করব। আপনি খুব ভালো ম্যাডাম, আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। এভাবে 2 মাসের মধ্যে প্রিয়া ম্যাডাম আবার আগের মতো সুস্থ হয়ে স্কুলে জয়েন করে। এখন আর তার সঙ্গে কখনো কোনো স্কুলের কর্তৃপক্ষ কিংবা ছাত্রছাত্রীরা কোনো রকমের খারাপ ব্যবহার করে না। তাকে কখনো নিজের মোটা ফিগারের জন্য খারাপ কথা শুনতে হয় না। এভাবে প্রিয়া ম্যাডাম হাসি খুশি তার শিক্ষকতার জীবন কাটাতে থাকে।